একটি বদ্ধ পাত্রে গ্যাসের অণুর সঙ্গে দেয়ালের সংঘর্ষ যদি দ্বিগুণ বেড়ে যায় বা ডাবল হয়ে যায় চিন্তা করো, তাহলে তাপমাত্রা অপরিবর্তিত যদি থাকে তাহলে ওই যে পাত্রের ভিতরের চাপের অ্যামাউন্ট সেটা কেমন হবে। মানে এখানে তোমাকে বলতে হবে যে যদি তোমার দেয়ালের সাথে ওই যে অণুসমূহের সংঘর্ষ এগুলো যদি ডাবল করে দাও তাহলে প্রেশারের কোনো চেঞ্জ হবে কি না। সো প্রথমত এটা অ্যান্সার করার জন্য আমাদের গ্যাসের গতিতত্ত্বের বা থিওরি অফ কাইনেটিক সেই তত্ত্বের আমাদের সাহায্য নিতে হবে। সো আমরা প্রথমত চাপের সংজ্ঞাটা যদি মনে করার চেষ্টা করি, চাপ এর ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কী। চাপ হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। তার মানে হচ্ছে আমাদের মনে করো এখানে একটা দেয়াল আছে, ঠিক আছে, ধরো এখানে আমি একটা গ্যাস রাখবো একটা পাত্রের ভিতরে। এখন এই পাত্রের যে দেয়ালগুলো আছে, দেয়াল বলতে যে সারফেসগুলো আছে, তলগুলো আছে, 6টা তল আছে। তো সেই 6টা তলে গ্যাস মলিকিউলগুলা ছড়ানো ছিটানো থাকে, ঠিক আছে। এই পুরো আয়তন জুড়েই কিন্তু গ্যাস পার্টিকেলগুলো ছড়ানো ছিটানো থাকে। এখন গ্যাস পার্টিকেলগুলো ছড়ানো ছিটানো অবস্থায় এখানে কিন্তু স্থির থাকে না, তারা কিন্তু এখানে একটা ফিক্সড কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করতে থাকে বা কেউ কেউ রোটেশন করতে থাকবে। সো অনেক ধরনের এনার্জি কিন্তু এখানে রিলেটেড। তো গ্যাসের যে পার্টিকেলগুলো এখানে থাকে, তো সেই পার্টিকেলগুলো যখন তোমার সংঘর্ষে লিপ্ত হয় একজন আরেকজনের সাথে, সো কখনো কখনো সেই সংঘর্ষের পরবর্তীতে একটা পার্টিকেল এমন হইতে পারে যে গ্যাসের পাত্রের দেয়ালে তোমাকে ধাক্কা দিল, ঠিক আছে। সো এরকম এই পাত্রের যে দেয়াল আছে না, সেই দেয়ালের যদি তুমি 1 মিটার স্কোয়ার এরিয়া কেটে নাও, তো সেইখানে তুমি অ্যামাউন্ট অফ ফোর্স কাউন্ট করবা, ফোর্সের ভ্যালুটা ক্যালকুলেট করবা। তো 1 মিটার স্কোয়ারে যেই পরিমাণ ফোর্স তুমি পাবা সেই ফোর্সের ভ্যালুটাকেই তুমি অ্যাকচুয়ালি চাপ হিসেবে বিবেচনা করতে পারো। এখন আমি যদি দেয়ালে সংঘর্ষের সংখ্যা দ্বিগুণ বাড়াই দেই, তার মানে হচ্ছে আমার প্রতি সেকেন্ডে বা প্রতি এরিয়ার ভিতরে, এখন তো আমরা তো এরিয়াতে কাউন্ট করতেছি, প্রতি ইউনিট এরিয়াতে আমাদের যে ফোর্সের যে সংখ্যা সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডাবল হয়ে যাবে। কেন ডাবল হয়ে যাবে? কারণ হচ্ছে তুমি যখন সংঘর্ষের সংখ্যা দ্বিগুণ বাড়াই দেবা, তাহলে ফোর্সের যে এই ডেফিনেশন, ফোর্স হচ্ছে ডিপি বাই ডিটি, অর্থাৎ মোমেন্টামের চেঞ্জ পার টাইম। সো গ্যাসের কণার মোমেন্টামকে যদি আমি এম ভি বা অ্যাকচুয়ালি এম সি দিয়ে প্রকাশ করি, যেখানে সি হচ্ছে গ্যাসের আরএমএস ব্যাগ। সো এই আরএমএস ব্যাগের যেই ভ্যালুগুলা তুমি যখন গ্যাসের অণুর সংঘর্ষ দ্বিগুণ বাড়াই দাও, তাহলে ভরবেগের যে পরিবর্তন সেটাও কিন্তু অ্যাকচুয়ালি ডাবল হয়ে যাবে। তাহলে ভরবেগের পরিবর্তন ডাবল হলে তোমার এরিয়া, প্রতি ইউনিট এরিয়া তো এরিয়ার মতোই আছে, তো ফোর্সটা অ্যাকচুয়ালি তোমার ডাবল হয়ে যাবে। ফোর্স ডাবল হলে অ্যাকচুয়ালি তোমার প্রেশারও কী হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। তাহলে চাপ কত হবে? চাপও কিন্তু 2 গুণ হয়ে যাবে। ওকে, একটা 60 ওয়াট ক্ষমতা বিশিষ্ট 3 কেজি ভরের একটা যন্ত্র শুরুতে 5 মিটার ব্যাগে সরলরেখে চলছে, 2 সেকেন্ড পর যন্ত্রটার ব্যাগ কত হবে? সো জিনিসটা চিন্তা করো, ধরো একটা ইঞ্জিনের মতো চিন্তা করো আর কি, শুধু একটা ইঞ্জিন, তার চলন ক্ষমতা আছে, আমরা কাল্পনিকভাবে একটা চলন ক্ষমতা দিয়ে দিছে। তো ধরো ইঞ্জিনের সাইজটা ধরো আমি গোলাকার রাখলাম বোঝার জন্য। এই ইঞ্জিনের যেই ভর সেটা তো আমরা জানি 3 কেজি। এখন সেই ইঞ্জিনটা 5 মিটার/সেকেন্ডে যাত্রা শুরু করলো মনে করো। এই ইঞ্জিনের একটা ক্ষমতা আছে 60 ওয়াট। এখন যেহেতু তার একটা ক্ষমতা আছে, অবভিয়াসলি প্রতি সময়ে যতই যাইতে থাকবে তার যদি কৃতকাজ করতে হয় তাহলে সেই ক্ষমতাটা ব্যয় করে কৃতকাজটা করতে পারবে, অথবা সেই ক্ষমতা থেকে কৃতকাজের জন্য এনাফ পরিমাণ যে রিকোয়ার্ড এনার্জি দরকার সেটা সে পাইতে পারবে। তো আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে 2 সেকেন্ড পরে, সে তো সরলরেখা চলতেছে না, তো 2 সেকেন্ড পরে তার যে ভেলোসিটিটা হবে সেই ভেলোসিটিটা কত হবে? সো এইখান থেকে এখানে যাইতে তার 2 সেকেন্ড সময় লাগছে। তার মানে সে এই জায়গা থেকে 1 নম্বর পজিশন থেকে সে যে 2 নম্বর পজিশনে আসলো, এনার্জি লাগছে তার অবশ্যই। তো সেই এনার্জিটা অ্যাকচুয়ালি দিছে কে বা সাপ্লাই পাইছে থেকে? তার যেহেতু একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতা ব্যয় করে সে 2 সেকেন্ড চলছে। তাহলে সে কি পরিমাণ এনার্জি লস করলো সেটার ভ্যালু বার করবো কিভাবে আমরা? W=PT। তো ক্ষমতা আমাদের 60 ওয়াট এবং টাইম হচ্ছে 2 সেকেন্ড, সবগুলাই যেহেতু আছে ইউনিটে আছে, তার মানে 120 জুল এনার্জি আমি তোমাকে দিলাম। এখন তুমি এই 120 জুল এনার্জি নিয়ে কী করবা? এই 120 জুল এনার্জি নিয়ে তোমাকে এখন কাজ করতে হবে, 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে যাইতে হবে। এখন 1 নম্বর পজিশন থেকে তুমি যদি 2 নম্বর পজিশনে যাও, তোমার ভেলোসিটি কি কমবে নাকি বাড়বে? খেয়াল করো, তুমি যেই
এনার্জিটা ব্যয় করতেছো সেই এনার্জিটা তো তোমার এই পজিশনে স্টোরড ছিল। 2 সেকেন্ড পর তুমি 120 জুল এনার্জিটা ব্যয় করবা ক্ষমতার মাধ্যমে, বা ইঞ্জিনের যেই নিজের ভিতরে যেই তোমার ওয়াট হিসেবে যেই তোমার পাওয়ারটা সে সঞ্চয় করে রাখছে সেই সঞ্চিত শক্তিটা তুমি ব্যয় করতেছো। তাহলে অবশ্যই সেই শক্তিটা তো আর হারাই যাবে না, সেই শক্তিটা কিসে কনভার্ট হবে? গতি শক্তিতে কনভার্ট হবে। কারণ এখানে যেহেতু একই সরলরেখায় আমরা চলবো, তাহলে এখানে তো আমাদের ডেল্টা ইপি অর্থাৎ পটেনশিয়াল এনার্জির চেঞ্জ কত? 0। অথবা জিনিসটাকে আমরা এরকমভাবে চিন্তা করতে পারি, আমাদের টোটাল ওয়ার্ক ডান কত সেটা তো আমরা জানি, ডেল ডাব্লিউ। তো সেটাকে আমরা লিখতে পারি ডেল ইকে। কীভাবে? কাজ শক্তি উপপাদ্য, ওইটা চিন্তা করো। কাজ শক্তি উপপাদ্য কী বলতো? আমরা একটা স্থান থেকে অন্য একটা স্থানে যাওয়ার ফলে আমাদের যতটুকু গতিশক্তির পরিবর্তন হয় ঠিক সেম পরিমাণ ওয়ার্ক ডান কিন্তু সেই ঘটনাটা ঘটাইতে হয়ে থাকে। তাহলে ডেল ডাব্লিউ যদি 120 জুল হয়, তাহলে গতিশক্তির পরিবর্তন অর্থাৎ হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ অফ এম ইউ স্কোয়ার। তো আদি বেগ কত? আদি বেগ তো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 3 কেজি। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, হাফ অফ এম কমন নিতে পারি, হাফ ইন্টু 3 ভি স্কোয়ার মাইনাস 25। তাহলে 120 দুগুণে 240 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস 25। বা এটাকে আমরা লিখতে পারি 3 দিয়ে যদি 240 কাটাকাটি করো কত হবে? 80 হবে। হ্যাঁ 80। বা বি স্কোয়ার হচ্ছে 105। তার মানে ভি এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ 105, যেটা অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেটর যদি ইউজ করা 10.25 মিটার পার সেকেন্ড আসবে অ্যান্সার। ওকে, তার মানে 2 সেকেন্ড পর যন্ত্রটার ব্যাগ বেড়ে 10.25 মিটার পার সেকেন্ড হবে। ওকে, 5 কেজি পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। তো প্রথমত এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করার জন্য প্রথমত এখানে তোমাকে মনে রাখা লাগবে এখানে কোন কোন স্টেটের চেঞ্জ হইতেছে, বা এখানে টেম্পারেচারের চেঞ্জ কত থেকে কত হইতেছে। সো প্রথমত আমরা একটা জিনিস বুঝলাম যে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা যদি 100 ডিগ্রি সেলসিয়াসে তাকে কনভার্সন করি, সেই 100 ডিগ্রি সেলসিয়াসের কনভার্সনে কোনো জায়গায় আমাদের দশা পরিবর্তন হচ্ছে কি না সেটাও কিন্তু আমাদের মাইন্ডে রাখা লাগবে। কারণ দশা পরিবর্তন হলে আমাদের দশা পরিবর্তনের জন্য যে সুপ্ত তাপ লাগবে সেই তাপেরও কিন্তু আমাদের কাউন্টে আনতে হবে ওই ভ্যালুটা। বাট এখানে আমরা সেইটা করব না, কারণ পানি মেনশন করে দিছে। তাহলে আমরা চিন্তা করব 10 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্সন হয়েছে। তো এই কনভার্সনে যে আমরা দেখতেছি টেম্পারেচারে চেঞ্জ হইতেছে, আর টেম্পারেচারে চেঞ্জ হইলে অবশ্যই এখানে তোমার কৃতকাজ হবে, বা এখানে কৃতকাজ তো বলবো না, আমরা বলবো তাপের আদান প্রদান হবে। তো তাপের আদান প্রদান কত হবে? এম এস ডেল থিটা। বাট এখানে প্রবলেম কি? এখানে আমাদের তাপ বের করতে বলে না, আমাকে বলছে এন্ট্রপির পরিবর্তন বের করতে। সো এন্ট্রপির পরিবর্তন আমরা একটা ফিক্সড টেম্পারেচারও বের করতে পারি, এবং একটা ভেরিয়াস অফ রেঞ্জ অর্থাৎ একটা টেম্পারেচারের ভ্যারাইটিসের ভিতরেও আমরা কিন্তু এন্ট্রপি চেঞ্জ করতে পারি। সো আমাদের যেহেতু এখানে এন্ট্রপি চেঞ্জটা টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে বের করতে হবে, আমরা কিন্তু এখন এই সূত্রটা ইউজ করতে পারবো না। ডিএস হচ্ছে ডিকিউ বাই টি, এই সূত্রটা কিন্তু ইউজ করা যাবে না। আমাদের কি করতে হবে? ডিকিউর যেই মানটা সেটাকে আমাদের এখানে এম এস ডেল থিটা বা ডিটি আকারে লিখতে হবে। কারণ কি এখানে কিন্তু টেম্পারেচার ফিক্সড না, 10 থেকে 100তে যাইতেছে। তার মানে তুমি এখানে এন্ট্রপি চেঞ্জ বের করতে চাইলে তোমাকে এখানে একটা রেঞ্জে কাজ করতে হবে। T1 থেকে T2 টেম্পারেচারে যাইলে তোমার যে এন্ট্রপির পরিবর্তন, ধরো সেটা আমি বললাম 0 থেকে এস পর্যন্ত হইল, তো এই পাশে তো ডেল্টা এস এই ভ্যালুটা আসবে। বাট ওই পাশে আমাদের অ্যান্সার কী হবে? এম এস লন T2 বাই T1। এই জায়গাটা তো আশা করি বুঝতে পারছো। এখানে আমরা সিম্পল ইন্টিগ্রেশন করলাম, তারপর লিমিট বসাইলাম, লন T2 বাই T1 ভ্যালুটা আসলো। তো পানির ভর আমাদের দেওয়া আছে 5 কেজি, এবং যেহেতু পানি মেনশনই করে দিছে সেটার আপেক্ষিক তাপও আমরা জানি 4200, এবং লন T2 বাই T1। সো এইখানে আমরা কোন ইউনিটে বসাবো? সো এন্ট্রপি, এই যে ভ্যালুটা এন্ট্রপির ভ্যালু কিন্তু আমরা এসআই ইউনিটে বের করতে চাই। তো এসআই ইউনিটে যদি এন্ট্রপির ইউনিট তোমার দরকার হয় তাহলে অবশ্যই তোমাকে এখানে লনের ভিতরে কেলভিনে বসাইতে হবে ভ্যালুটা। সো কেলভিনে যদি বসাই 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373, যেহেতু এটা T2 এবং T1 এর মানে হচ্ছে যেই টেম্পারেচার থেকে শুরু করবা যাত্রা সেটা হচ্ছে T1, যেই টেম্পারেচার শেষ করবে সেটা হচ্ছে T2। তাহলে তোমার 373
ডিভাইডেড বাই 283, এটাই না আমাদের অ্যান্সার। তো এটা যদি কাউন্ট করো তাহলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসতেছে। সো আমি যদি ক্যালকুলেটরের সাহায্য একটু নিই, কারণ এটা তো ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। সো অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা প্রায় আসতেছে আমাদের 5809.84, এবং ইউনিট আগেই বললাম এসআই ইউনিট ইউজ করব, জুল পার কেলভিন। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। একটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1 ওহম। সো একটা ভোল্টমিটারের সাহায্যে এই ব্যাটারির যে তড়িৎচালক বল সেটা আমরা পরিমাপ করে দেখলাম যে 1% ত্রুটি হয়। তাহলে আমাকে বের করতে হবে ভোল্টমিটারে রোধ কত। সো এই পুরো সেটআপটাকে আমি একটু এরকমভাবে প্রকাশ করি, সে ধরো আমাদের এখানে একটা ব্যাটারি দেওয়া আছে। ওকে, সো এই ব্যাটারির আমি অভ্যন্তরীণ রোধ বের করব। সরি, অভ্যন্তরীণ রোধ দেওয়াই আছে না, স্মল আর, এটার ভ্যালু কত 1 ওহম। এবং এটার ভোল্টেজ ডিফারেন্স মাপার জন্য আমাকে অবশ্যই কি এই ব্যাটারির যে দুই প্রান্ত আছে সেই দুই প্রান্তে আমাদের ভোল্ট মিটার অ্যাড করতে হবে। তার মানে এই জায়গার ভিতরে কি আমি এখানে ভোল্ট মিটার দিতে পারি না? সো ভোল্ট মিটার দেওয়া মানে ভোল্ট মিটারের অবশ্যই একটা রেজিস্ট্যান্স তো থাকবে না, তো সেই রেজিস্ট্যান্সটা ধরো ক্যাপিটাল আর ধরলাম আমরা। সো এই আর এর ভ্যালুটা কত সেটা আমাকে বের করতে হবে। এখন এই ভোল্ট মিটারের কাজ কি? ভোল্ট মিটার করবে কি, আমাদের এইখানে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারির যে দুইটা প্রান্ত সেই দুইটা প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স বের করবে। তো সেই যে দুইটা প্রান্তের যে ভোল্টেজ ডিফারেন্স আমাদের বের করে বললাম ভি পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স আসতেছে। তো এই যে ভি এর মান, সেটা ব্যাটারির তো একটা তড়িৎচালক শক্তি আছে না, ব্যাটারির তড়িৎচালক শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে। সো ই এবং ভি দুইটা কি সমান হয়? দুইটা কিন্তু সমান হয় না। আমরা জানি ভোল্টেজ ডাজেন্ট ইকুয়ালস টু তড়িৎচালক শক্তি। এটা কখন তড়িৎচালক শক্তি সমান হবে? যখন স্মল আর ডাজেন্ট ইকুয়ালস 0, স্মল আর যদি 0 সমান না হয় তখন কিন্তু ভোল্টেজ এবং তড়িৎচালক শক্তি সমান না। কিন্তু যদি আর ইজ ইকুয়ালস টু 0 হয় তখন আমরা লিখতে পারি কি ভোল্টেজ এবং তড়িৎচালক শক্তি সমান। প্রশ্ন তো আমাকে বলেই দিছে না যে আমাদের যে ব্যাটারির তড়িৎচালক বল পরিমাপ করলাম সেখানে 1% ত্রুটি হয়। তাহলে ত্রুটিটা কার হয়? ভোল্টেজের মান বেশি হয় নাকি ই এর মান বেশি হয়? এটা তো আমাদের জানার কথা। ই এর মান কিন্তু বেশি হয়, তড়িৎচালক শক্তি বেশি, ভোল্টেজের মান কিন্তু কম হবে, অর্থাৎ ভোল্টমিটার যেটা পরিমাপ করবে সেটা কম হবে। তাহলে আমরা জিনিসটাকে এখন লিখতে পারি এরকম, 1% যেহেতু ত্রুটি হয় তাহলে 0.99 বা 99% সঠিক। তাহলে ভি হচ্ছে তোমার 0.99 ই। এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। এই জিনিসটা বোঝাই আমাদের মেইন টার্গেট ছিল এখানে। তো আমাদের যেই আমাদের যেই পুরা সিস্টেমটা, এই সিস্টেমে কি যে কারেন্টের ভ্যালু সেটা কি ফিক্সড না? ফিক্সড বলতে যে কারেন্টটা যাবে সেটা কি একটা নির্দিষ্ট কারেন্টে তো যাবে। এই ভোল্টমিটার ভিতর দিয়ে যেই পরিমাণ কারেন্ট যাবে, তারপর তোমার এই যে ব্যাটারি আছে সেটার ভিতর দিয়ে কিন্তু সেম কারেন্টই যাবে। এখন আমরা একটা কাজ করতে পারি, এই যে ব্যাটারির ভিতরে যেই অভ্যন্তরীণ রোধটা আছে সেটাকে আমরা চাইলে বাইরে এখানে এটার পাশে ছোট করে রাখতে পারি যাতে আমাদের সূত্রগুলো লিখতে ইজি হয়। সো এখানে আমরা যদি কারশফের ভোল্টেজ ল ইউজ করি, ভিতরে তো একটা লুপ আছে, তো সেই লুপে যদি কারশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে এই আর রেজিস্ট্যান্সের দুই প্রান্তে যে পরিমাণ ভোল্টেজ সেটা তোমার টোটাল, সরি, আর এর দুই প্রান্তে যে ভোল্টেজ সেটা আমরা অ্যাকচুয়ালি জানি মান, আমাদের মান কত 0.99 ই। টোটাল ভোল্টেজের মানগুলো কিন্তু আমাদের এখন কাউন্ট করতে হবে। তো কারশফের ভোল্টেজগুলো যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের কিছু কিছু ডাটা মিসিং হতে পারে, অথবা খুব সংক্ষিপ্ত সময়ে তুমি সেই কাজটা করতে পারবে না বা একটু টাইম লাগবে আর কি তোমার বের করতে। যেই কাজটা করতে পারি আমরা ডাইরেক্ট ভোল্টেজের ইকুয়েশন ইউজ করতে পারি। সো আমাদের যে ভোল্টেজের মান, পরিমাপ করা মান, সেটা আমাদের কতটুকু হবে? ক্যাপিটাল ভি ইজ ইকুয়ালস টু আমাদের এই যে ই তড়িৎচালক শক্তি, এটা ইন্টু ক্যাপিটাল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ডিভাইড বাই স্মল আর লিখি, এটা এস লিখলে অনেকে আবার না বুঝতে পারো, অভ্যন্তরীণ রোধ আর কি, স্মল আর। অথবা এই সূত্রটারে তোমরা চাইলে প্রথমে এরকমভাবে লিখতে পারতা, ক্যাপিটাল বি বাই স্মল আর ইজ ইকুয়ালস টু ই ডিভাইড বাই ক্যাপিটাল আর ডিভাইড বাই স্মল আর। এটার মানে কি বলো তো? ক্যাপিটাল ভি ডিভাইড বাই স্মল আর। ক্যাপিটাল ভি হচ্ছে তোমার ভোল্টমিটারের অ্যাক্রসে ভোল্টেজ। সো ভোল্টমিটারের অ্যাক্রসে ভোল্টেজকে যদি ভোল্টমিটারের রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কি ভোল্টমিটারের অ্যাক্রসে কারেন্ট বের হবে না? এবং সিমিলারলি আগের মতোই তোমার যেই তড়িৎচালক শক্তি আছে যেটা ব্যাটারি,
সো ব্যাটারির অ্যাক্রসে কারেন্ট বের করতে হলে ব্যাটারির অ্যাক্রসে বা ব্যাটারির যে তড়িৎচালক শক্তি এটাকে ভাগ দিতে হবে পুরা বর্তনীর তুল্যরোধ দিয়ে। তো পুরা বর্তনীর তুল্যরোধটাই তো ব্যাটারি ইটা কন্ট্রিবিউট করতেছে। খেয়াল করো, ভোল্টেজের যে মানটা সেটা কিন্তু ব্যাটারির অভ্যন্তরীণ রোধে নাই, সেটা কিন্তু শুধু বাহ্যিক বর্তনীতে। সেটাকে আমি আলাদাভাবে লিখি, এটা হচ্ছে বাহ্যিক যে বর্তনী আছে। বাহ্যিক বর্তনী মানে কি, আমি ব্যাটারির ভিতরে দেখতেছি না ব্যাটারির ভিতরে অভ্যন্তরীণ রোধ আছে নাকি নাই, সেই অনুযায়ী কাউন্ট করলে আমাদের ক্যাপিটাল ভি বের হয়। আর আমাদের যে ক্যাপিটাল ই সেটা হচ্ছে অভ্যন্তরীণ বলতে পারি আমরা, অভ্যন্তরীণ যে রোধ আছে ব্যাটারির সেটা সহ কাউন্ট করবে, বা এক কথায় আমাদের যে সম্পূর্ণ বর্তনী সেটাতে কন্ট্রিবিউট করবে ই। এই কারণে আমাদের সম্পূর্ণ বর্তনীরই আমাদের রেজিস্ট্যান্স লাগতেছে নিচে। তাহলে আমাদের কি বের হইলো, আমাদের যে ব্যাটারিও বের হইলো, ব্যাটারি সেটার যে কারেন্ট সেটা। এখন আমরা তো জানি যে দুইটা কারেন্টই কি সেম ভ্যালু দিবে। তো এই ইকুয়েশন থেকে আমরা আমাদের ফাইনাল যে ক্যালকুলেশন সেটাতে আগাইতে পারি এখন। সো ফাইনাল ক্যালকুলেশন আগানোর জন্য আমরা ক্যাপিটাল ভি এর ভ্যালু 0.99 ই এটা এখানে লিখতে পারি। সো এটা ইজ ইকুয়ালস টু ই ইন্টু ক্যাপিটাল আর, সেটা তো আমরা বেরই করবো, আর প্লাস স্মল আর। স্মল আর এর মান হচ্ছে কত, 1। তাহলে ই যদি কাটো এখানে দেখো আর বাদে বাকি সবগুলা ভ্যালুই কিন্তু আমরা অলরেডি চিনি। সো এখানে যদি আর এর মান আমরা বের করি তাহলে এটার ভ্যালু হবে কত, 99 ওহম। ওকে, আচ্ছা লাস্ট প্রবলেম হচ্ছে 60 ওয়াট 220 ভোল্ট, 60 ওয়াট 110 ভোল্ট বাল্ব দুইটার রোধের অনুপাত নির্ণয় করো। সো দুইটা বাল্বের রেটেড যে ভ্যালুগুলা সেগুলো দেওয়া আছে আমাকে। সো রেটেড ভ্যালু মানে কি, রেটেড ভ্যালু মানে হচ্ছে ধরো আমি একটা ফ্যাক্টরি চালাই, ঠিক আছে, আমার একটা ফ্যাক্টরি আছে, লাইট ফ্যাক্টরি। তো সেই ফ্যাক্টরিতে আমি যে লাইটগুলো তৈরি করার জন্য কি করতে হবে, লাইটের অনেক ম্যাটেরিয়াল দিতে হবে না। এখন লাইটের ভিতরে আমি যে টাংস্টেনের যে তারগুলা ইউজ করব সেই ম্যাটেরিয়ালগুলো তো আমার জানা আছে। তো সেই ম্যাটেরিয়ালের একটা রেজিস্ট্যান্স তো থাকবে না, একটা রেজিস্ট্যান্সের ভ্যালু তো আছে। এখন ফ্যাক্টরি যে কোম্পানি সেই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলা তোমার বাল্বের যে প্যাকেট আছে না সেটার গায়ে লিখে দেয় না। তারা কি করে, সেই রেজিস্ট্যান্সের ভ্যালু না লিখে তোমাকে এখানে রেটেড কিছু অন্য কিছু ইনফরমেশন বলে দিবে, যেমন ক্ষমতা বলে দিবে এবং ভোল্টেজ বলে দিবে। যেটার মানে হচ্ছে তুমি যদি 60 ওয়াট পাওয়ার সাপ্লাই দাও এই বাল্বের ভিতরে, তাহলে সে হাইয়েস্ট 220 ভোল্টের যোগান তুমি তাকে দিতে হবে। আচ্ছা, জিনিসটা একটু উল্টায় বলছি আমি আর কি। অ্যাকচুয়ালি তোমার এই পরিমাণ ভোল্টেজ সাপ্লাই যদি তুমি দাও, তুমি ওই বাল্ব থেকে 60 ওয়াট পর্যন্ত আউটপুট পেতে পারবা। সো এটা হচ্ছে তোমার ইনপুটের সাপেক্ষে তোমার আউটপুট হচ্ছে এই ভ্যালুটা। তাহলে বি পরিমাণ ভোল্টেজ ইনপুট দিলে এই পরিমাণ পি পাবো। এখন আমাদের তো এই জিনিসটা নেসেসারি না যে আমি সবসময় 220 ভোল্টই দিব। আমি যদি কম পরিমাণ ভোল্ট দিই আমি পাওয়ারও কী পাবো, কম পরিমাণ পাওয়ার পাবো। সো কম পরিমাণ পাওয়ার মানে আমাদের বাল্বটা একসময় বেশি ব্রাইটনেস নিয়ে জ্বলবে, একসময় কম ব্রাইটনেস দিয়ে জ্বলবে। ঠিক আছে, এই জিনিসগুলোকে বলা হয় যে রেটেড ভ্যালু। সো আমাদের সেই রেটেড ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, আমাদের রোধের মান দরকার। সো রেজিস্ট্যান্স পাওয়ার ভোল্টেজের যে রিলেশন আমরা জানি, পি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আর এর ভ্যালু লেখা যায় ভি স্কোয়ার বাই পি। তাহলে 1 নাম্বার যেই বাল্ব সেটার রেজিস্ট্যান্সকে যদি 2 নাম্বার বাল্বের রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিই, তাহলে আমি লিখতে পারি ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই পি ওয়ান, ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই কত, পি টু। তাহলে ভি ওয়ান স্কোয়ার প্রথমটার ভোল্টেজের মান কত, 220 ভোল্ট স্কোয়ার ডিভাইডেড বাই পি ওয়ান। সো পি ওয়ান 60 ওয়াট ইন্টু, তারপর নিচে তোমাকে লিখতে হবে দ্বিতীয় বাল্বের ক্ষমতার স্কোয়ার, এবং পিটা নিচে আছে, ভগ্নাংশের নিচে থাকলে উপরে চলে যাবে, এখানে 60 ওয়াট। সো 60 কাটা 220 স্কোয়ার ডিভাইড বাই 110 স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেট করি 4:1 হবে, কারণ 110 দুগানে কত, 220। তাহলে 1:2 এর উপর স্কোয়ার দিলে 4:1 হবে অ্যান্সার।